আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান গত ১৭ ফেব্রুয়ারি হর্ন অফ আফ্রিকা অঞ্চলের দেশ ইথিওপিয়া সফর করলেন। গত ১১ বছর পর তিনি এই প্রথম দেশটিতে সফরে গেলেন। তিনি ২০১৫ সালে সর্বশেষ ইথিওপিয়া সফর করেছিলেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ সেদেশের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগানকে স্বাগত জানান। এভাবে এরদোগানকে উষ্ণ অভ্যর্থনা জানানোর কারণ হল তুরস্ক তার আফ্রিকা উন্মোচন নীতির অংশ হিসাবে ইথিওপিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। এই সফরে প্রেসিডেন্ট এরদোগানের উপস্থিতিতে তুরস্ক এবং ইথিওপিয়া জ্বালানি সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি যৌথ উৎপাদন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পথ তৈরি করবে। এই চুক্তির আওতায় দুই দেশ নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা বিষয়ে প্রকল্প উন্নয়ন করবে এবং জলবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ও বৈদ্যুতিক টারবাইন উৎপাদন ও স্থাপনের ক্ষেত্রেও সহযোগিতা করবে। বস্তুত এই চুক্তিকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করবে বলে ভাবা হচ্ছে। দুই নেতার একান্ত বৈঠক এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট এরদোগান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে তিনি ইথিওপিয়ার সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ওই অঞ্চলের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা সহ বিভিন্ন বিষয় বিস্তৃত আকারে তুলে ধরেন। প্রেসিডেন্ট এরদোগান সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া সোমালিল্যান্ডকে ইসরায়েল কর্তৃক স্বীকৃতিদানের কড়া সমালোচনা করেন এবং ইসরায়েলকে সতর্ক করে দেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, পৃথিবীর একমাত্র দেশ ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এতে সোমালিয়া কিংবা সোমালিল্যান্ড অথবা পুরো অঞ্চলের কোনো দেশেরই উপকার হবে না। তিনি বলেন, আমি আবারও বলতে চাই যে ইসরায়েলের পক্ষ থেকে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া সোমালিল্যান্ড কিংবা হর্ন অফ আফ্রিকার অঞ্চলের কারো জন্যই উপকার বয়ে আনবে না। এরদোগান বলেন, এই অঞ্চলের দেশগুলোর উচিত আঞ্চলিক সমস্যাগুলোর সমাধান নিজেরাই করে ফেলা। তিনি জোর দিয়ে বলেন, হর্ন অফ আফ্রিকার অঞ্চলকে বিদেশি শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার ময়দানে পরিণত করা উচিত নয়। তুরস্ক এই অঞ্চলের দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেয় এবং ইতিমধ্যে যেই ভৌগোলিক অঞ্চল বহু অস্থিরতা সহ্য করেছে, সেখানে নতুন সংঘাত ও নতুন দুর্ভোগ যুক্ত হোক তা তুরস্ক কখনোই চায় না। ইথিওপিয়া এবং সোমালিয়ার মধ্যে আঙ্কারা শান্তি প্রক্রিয়ার আওতায় তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টার প্রসঙ্গ উল্লেখ করে এরদোগান উভয় পক্ষকে তাদের গঠনমূলক অবস্থানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, একবার স্থিতিশীলতা অর্জিত হলে আমরা হর্ন অফ আফ্রিকার অঞ্চলকে এমন একটি অবস্থানে পৌঁছাতে দেখব যা এর অর্থনৈতিক সম্ভাবনার কারণে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে এবং সেখানে পৌঁছাতে কোনো বাধা আমরা দেখি না। ইথিওপিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে এরদোগান বলেন, এটি গর্বের বিষয় যে বর্তমানে $2.6 বিলিয়ন বিনিয়োগ নিয়ে ২০০টির বেশি তুর্কি কোম্পানি ইথিওপিয়ায় প্রায় ২০,০০০ মানুষের কর্মসংস্থানে সহায়তা করছে। তিনি আরও বলেন, তুর্কি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ইথিওপিয়ায় রেলপথ, পরিবহন, কারখানা, পর্যটন সুবিধা এবং জ্বালানি সঞ্চালন লাইন সহ মোট ১৫টি প্রকল্প বাস্তবায়ন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে এই সহযোগিতা আরও বাড়বে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা ইথিওপিয়ায় দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ হতে পেরে আনন্দিত। তিনি ইথিওপিয়াকে ভ্রাতৃপ্রতিম দেশ এবং আফ্রিকা মহাদেশে এর কৌশলগত অবস্থান ও রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বর কারণে দেশটিকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বর্ণনা করেন। এরদোগান বলেন, সাব সাহারান আফ্রিকায় তুরস্কের প্রথম দূতাবাস ১৯২৬ সালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় খোলা হয়েছিল, যা এই শহরটিকে এই মহাদেশের সঙ্গে সম্পর্কের কেন্দ্রে স্থাপন করেছে। তিনি বলেন, তার সফরের সময়টি ওই দূতাবাস উদ্বোধনের শতবর্ষের সঙ্গে মিলে যাওয়াটাও আলাদা গর্বের বিষয়। দীর্ঘ ১১ বছর পর আদ্দিস আবাবা সফর করতে পারায় এরদোগান সন্তোষ প্রকাশ করেন এবং উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী আবেই আহমদ এবং ইথিওপিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সাংস্কৃতিক সম্পর্কের প্রসঙ্গে তিনি শতাব্দী প্রাচীন ইথিওপিয়ার জনগণের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামী সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে ইথিওপিয়ার গুরুত্ব অমূল্য। তিনি বলেন, তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকার সহায়তায় আফ্রিকার প্রথম মুসলিম বসতি হিসাবে পরিচিত নাজ্জাশীর সমাধি ও মসজিদের পুনর্নির্মাণ শুধু আফ্রিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করেনি, বরং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধনকেও আরও শক্তিশালী করেছে। এরদোগান বলেন, শিক্ষাক্ষেত্রে মারিফ ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে এবং টিকার প্রকল্পগুলোর মাধ্যমে তুরস্ক ইথিওপিয়াতে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলা অব্যাহত রাখবে। তিনি বলেন, সমান অংশীদারিত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আমরা এই আন্তরিক ভৌগোলিক অঞ্চলের সৎ মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে থাকব। তিনি ইথিওপিয়ার মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছাও জানান। যৌথ সংবাদ সম্মেলন শেষে তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি টগ উপহার দেন। এখানে উল্লেখ্য যে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলতে পূর্ব আফ্রিকার উপদ্বীপের ভূ রাজনৈতিক অঞ্চলকে বোঝায়। মূলত চারটি প্রধান দেশ নিয়ে এই অঞ্চলটি গঠিত, যেমন সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি। এসব দেশগুলোর ভৌগোলিক অবস্থান লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। বিশ্ব মানচিত্রে এই এলাকাটিকে দেখতে অনেকটা গন্ডারের সিংহের মতো দেখায়, তাই এর নাম হয়েছে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং। ইথিওপিয়া এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড় এবং জনবহুল দেশ। ইথিওপিয়ার আয়তন 11 লাখ বর্গ কিলোমিটারের কিছু বেশি এবং জনসংখ্যা 13.5 কোটির ওপরে। এদের মধ্যে প্রায় 67% খ্রিস্টান এবং 31% মুসলিম জনগোষ্ঠী। ইথিওপিয়ার এই বিরাট মুসলিম জনগোষ্ঠীর বসবাস মূলত মুসলিম দেশ সোমালিয়ার সীমান্ত জুড়ে। হর্ন অফ আফ্রিকার এই অঞ্চলটি বেশ সংঘাতপূর্ণ। ইথিওপিয়ার সাথে সোমালিয়ার সীমান্ত বিরোধ রয়েছে। 1970-এর দশকে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়। এদিকে বর্তমানকালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া এলাকা সোমালিল্যান্ডের সাথে ইথিওপিয়া সম্পর্ক গড়ে তুলতে চাইছে। এর মূল কারণ, ইথিওপিয়া ল্যান্ডলক কান্ট্রি, তাই লোহিত সাগরে পৌঁছানোর জন্য সোমালিল্যান্ডকে সে ব্যবহার করতে চায়। এ লক্ষ্যে 2024 সালের জানুয়ারিতে ইথিওপিয়া সোমালিল্যান্ডের বিদ্রোহী সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে বলা হয়েছিল যে ইথিওপিয়া লোহিত সাগরে 20 কিলোমিটার দীর্ঘ উপকূল লিজ নেবে এবং সেখানে একটি সমুদ্র বন্দর নির্মাণ করবে, আর এর বিনিময়ে ইথিওপিয়া সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেবে। তবে সোমালিয়া ওই চুক্তির তীব্র বিরোধিতা করে। অতঃপর তুরস্ক বিষয়টিতে হস্তক্ষেপ করে। 2024 সালের শেষের দিকে তুরস্কের মধ্যস্থতায় ইথিওপিয়া সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আঙ্কারা ঘোষণাপত্রে স্বাক্ষর করে। এর ফলে ইথিওপিয়া কর্তৃক সোমালিল্যান্ডকে স্বীকৃতির বিষয়টি ঝুলে যায়। মূলত তুরস্কের চাপের মুখেই ইথিওপিয়া এই বিষয়ে ধীরে চলনীতি অবলম্বন করে। বর্তমানে এসব সমস্যার নিরসনে তুরস্ক সোমালিয়া ও ইথিওপিয়ার মধ্যকার বিরোধ মেটাতে সক্রিয় হয়েছে, কেননা সোমালিয়া তুরস্কের বন্ধুপ্রতিম মুসলিম দেশ এবং সোমালিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে। এছাড়া সোমালিয়ায় তুরস্কের ব্যাপক বিনিয়োগ রয়েছে। সম্প্রতি কয়েকদিন আগে তুরস্ক তাদের গভীর সমুদ্র অনুসন্ধান জাহাজ চাগরি বেইকে সোমালিয়ায় পাঠিয়েছে। এসব কারণে তুরস্ক সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে অকুণ্ঠ সমর্থন দিয়ে চলে। ওদিকে নীল নদের প্রধানতম উৎপত্তিস্থল হল ইথিওপিয়া। নীল নদের এই উৎপত্তিস্থলে ইথিওপিয়া বাঁধ নির্মাণ করায় সুদান ও মিশর মারাত্মকভাবে পানি সংকটে পড়েছে। এ নিয়ে ইথিওপিয়ার সাথে মিশর ও সুদানের যৌথ বিরোধ তৈরি হয়েছে। এদিকে আরেক দেশ ইরিত্রিয়ার সাথেও ইথিওপিয়ার দীর্ঘদিনের সংঘাত চলমান। ইথিওপিয়ার একটি অঞ্চল বিচ্ছিন্ন হতে চাওয়ার পেছনে ইরিত্রিয়ার সামরিক সমর্থন রয়েছে। এ নিয়ে উভয় দেশ একাধিকবার সশস্ত্র সংঘাতে লিপ্ত হয়েছে। উল্লেখ্য যে মুসলিম নামের সাথে সামঞ্জস্য থাকলেও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ একজন খ্রিস্টান ব্যক্তি। তিনি 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
তাকে এই পুরস্কার দেওয়া হয় প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সাথে দীর্ঘ ২০ বছরের সীমান্ত সংঘাত অবসানের লক্ষ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি করার জন্য। যদিও তারপরও সেই সংঘাত মেটেনি। প্রধানমন্ত্রী আবিই আহমেদ ২০১৮ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর ইথিওপিয়ায় গণতান্ত্রিক সংস্কার শুরু করেছিলেন, কিন্তু ২০২১ সালের নির্বাচন অনেক বিরোধী দল বয়কট করে। নির্বাচনে তিনি বিজয়ী হলেও বিরোধী দলগুলো ব্যাপক কারচুপির অভিযোগ তোলে। এ কারণে বর্তমানে পশ্চিমা বিশ্বের কাছে তিনি সমালোচনার সম্মুখীন হয়েছেন। আবিই আহমেদ তার ৮ বছরের শাসনকালে ইথিওপিয়ায় ব্যাপকভাবে চীনা বিনিয়োগ আনতে পারেন। বর্তমানে ইথিওপিয়াতে চীনই হল সর্ববৃহৎ বিনিয়োগকারী দেশ, আর এর পরেই তুরস্কের অবস্থান। বস্তুত সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ইথিওপিয়ার সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে। দুই দেশ আদ্দিস আবাবায় তুর্কি দূতাবাস স্থাপনের ১০০ বছর পূর্তিও উদযাপন করেছে এবং তাদের সম্পর্কের ইতিহাস ওসমানীয় যুগ পর্যন্ত বিস্তৃত বলে উল্লেখ করা হয়েছে। ইথিওপিয়ার সরকারি এবং বেসরকারি উভয় গণমাধ্যমই এরদোগানের সফরটিকে ইতিবাচকভাবে উপস্থাপন করেছে। তারা ইথিওপিয়ার সাথে তুরস্কের দীর্ঘদিনের সম্পর্ক, বাড়তে থাকা অর্থনৈতিক সম্পৃক্ততা এবং পুরো অঞ্চলে আঙ্কারার কূটনৈতিক ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে। ইথিওপিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম ফানা ব্রডকাস্টিং কর্পোরেশন এরদোগানের সফরটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন স্তরে উন্নীত হওয়া হিসাবে চিত্রিত করেছে। তারা তাদের এক নিবন্ধের শিরোনামে এরদোগানকে নতুন তুরস্কের স্থপতি হিসাবে উল্লেখ করেছে। এছাড়া ইথিওপিয়ার বেসরকারি গণমাধ্যম আদ্দিস স্ট্যান্ডার্ডেও এরদোগানের সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে হর্ন অফ আফ্রিকা অঞ্চলের উত্তেজনা নিরসনে তুরস্কের কূটনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করেছে। উল্লেখ্য যে প্রেসিডেন্ট এরদোগান ২০ বছর আগে ২০০৫ সালকে আফ্রিকার বছর ঘোষণা করেছিলেন। এরপর আফ্রিকা মহাদেশের সঙ্গে তুরস্কের সম্পৃক্ততা নজিরবিহীন গতিতে বৃদ্ধি পেতে থাকে। এ প্রসঙ্গে গত অক্টোবর মাসে ইস্তাম্বুলে আয়োজিত তুর্কি আফ্রিকান ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ২০০৫ সালের পর ২০ বছর কেটে গেছে এবং এই ২ দশকে আমরা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে হৃদয়ে হৃদয় মিলিয়ে আমাদের সম্পর্ক এমন এক পর্যায়ে উন্নীত করেছি যা আগে কখনো কল্পনা করা যায়নি। সেই উদ্যোগ এখন সম্পর্কের একটি নতুন অধ্যায় খুলেছে। তুরস্ক বারবার নিজেকে আফ্রিকার সাবেক ঔপনিবেশিক শক্তিগুলোর তুলনায় আরও ন্যায্য অংশীদার হিসাবে উপস্থাপন করেছে এবং সমান অংশীদারিত্ব ও পারস্পরিক লাভের নীতির ওপর ভিত্তি করে সহযোগিতার কথা বলছে। উল্লেখ্য যে ২০ বছর আগে তুরস্কের ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট এরদোগান এ পর্যন্ত আফ্রিকার দেশগুলোতে ৫০টিরও বেশিবার সফর করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তুরস্ক আফ্রিকা মহাদেশে তাদের দূতাবাসের সংখ্যা বাড়িয়ে ৪৪টিতে উন্নীত করেছে। অচিরেই এই সংখ্যা ৫০-এ উন্নীত করার লক্ষ্য রয়েছে। বর্তমানে ৩৮টি আফ্রিকান দেশের দূতাবাস আঙ্কারায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।